আজব এক বাড়িতে বিয়ে হয়েছে মনসুরার। শুধু বাড়ি বললে ভুল হবে, সঙ্গে সঙ্গে বলতে হয় আজব গ্রাম এটা। আজকাল আধুনিক মানুষেরা কত কিছু বোঝে, অথচ এই গ্রামের মানুষেরা যেন আপাদমস্তক কুসংস্কারে ডুবে আছে। প্রথম মনসুরার খুব অসুবিধা হতো, শুধু হা করে তাকিয়ে থাকতে হতো। এখন সময় পাল্টেছে, এদের না হয় মগজ মাথায় নাক মুখ কুসংস্কারের পট্টি দিয়ে বাঁধা, তাই বলে সবটাই মনসুরার বিশ্বাস করতে হবে নাকি? মনসুরা 5 পাস, তারপরে সে নিজেকে শিক্ষিতই ভাবে। মনসুরের স্বামী সিদ্দিক এমনিতেই খুব ভালো, কিন্তু মাথা গরম হলে অযথাই সবাইকে অস্থির করে রাখে। সিদ্দিকের 7 বোন, সব বোনের বিয়ে হয়ে গেছে, সবাই স্বামী সংসার নিয়ে ব্যস্ত এবং ভালো আছে। শুধু সুফিয়া বিয়ের 1 মাসের মাথায় বাড়ি ফিরে এসেছে। সুফিয়ার অবশ্য খুব ছোটবেলা থেকেই উপরি মানে জিনের আসর আছে, তাই শক্ত তাবিজের জোরে বিয়ে দিয়েও লাভ হলো না। মনসুরা সুফিয়াকে একটু আধটু ভয় পায়, তবে সবসময় না। যখন ওর উপর জিনের আসর হয়, বাকি সময় সুফিয়াকে দিয়ে সংসারের অনেক কাজ করিয়ে নেয়। বিরাট গৃহস্থ বাড়ি ওদের, গরু ছাগল হাঁস মুরগি, চাষের ধানি জমি সবই আছে। আর আছে অদ্ভুত একটা ভিটা, পড়া ভিটা। ভিটার 4 দিকে নিচু জমি, বর্ষাকালে ওই জমিতে পানি জমে বিলের মতো হয়ে থাকে। ভিটাটা বেশ উঁচু, দূর থেকে নানান গাছপালা আগাছার ঝোপ মতো একটা সবুজ পাহাড় যেন। এই ভিটাকে গ্রামের সবাই বলে ভূত পেতনির রাওয়ার ভিটা। গায়ে সবুজ দুর্বাঘাসের প্রকৃতি যেন, সতেজ কার্পেট মুড়ে রেখেছে পুরো রাওয়ার ভিটা। অথচ আসলে জায়গাটা ভূত পেতনি আর বদজিনের আদি বসত বাড়ি। সুফিয়া, সুফিয়া রে, কই গেলি? সুফিয়ারে কি কাম? আর তুমি না পুবের বন্ধে গেছিলা, ওহনি বাড়িতে আইলা যে, কিছু থুইয়া গেছো নি? হেই, তুমি কি উকিল মুক্তার নি? আমারে এক লগে এত প্রশ্ন করতাছো। সুফিয়া কই? ওরে আমি ধবলারে দিয়া পাড়াইছি। কে? তুমি যাইতে পারো নাই? তোমারে না 100 দিন কইছি সুফিয়ারে বাড়ির তন বাইরে হইতে দিবা না। কথাটার দাম দাও না কে? তোমার লগে আমার ইয়ারকির সম্পর্ক, যাই কই তাই ইয়ারকি মনে করো। তুমি এমন ঠাস করে মাথা গরম করো না তো। আরে সুফিয়ার লগে ওই পাড়ার মাসুও আছে। কতদিন সুফিয়ারে জিনে ধরা কইয়া ঘরে আটকায়া রাখবা কত? বাড়ির বাইরে গেলে অরও তো মনটা একটু ভালো ঠেহে। মনসুরা, আমারে কইলাম তুমি তাবিজ পড়াইবা না। আমি আন্ধা না, সব দেহি সব বুঝি কইলাম। ধবলারে দিয়া যে অরে তুমি পাঠাইলা, যদি জিন ভর করে হ্যাঁ সে সামাল দিব কেডা? গ্রামের মাইনসের সামনে একটা কেলেঙ্কারি হইব না? জীবনে আর ওর বিয়া দিতে পারুম? ও হনরে বিয়ে দেওয়ার চিন্তা করো? টাকা পয়সা দিয়ে বিয়া দিবা, আর 1 মাস পরে সাড়ান দিয়ে বাইত পাঠাইবো। তার চাইয়া কাম কাজের মধ্যে থাকলে সেমনিটাও ভালো থাকবো। আমার বিবেচনা তো তাই কয়। ওরে আমার বিবেকবান রে, আইছে আসল কথাটাই কও না যে আমার বইনরে দিয়া কাম করাইতে চাও। তোমারে আমি চিনি না, যে বিষ তোমার ভিতরে ভিতরে। কি কইলা? কি এর বিষ? আন্দার থাকতে আমার কাম শুরু হয়, সারাদিন এই সংসারে বান্দির মতো খাড়ি, তাও কথা শুনাইতে ছাড়ো না। তোমার মন পাইলাম না, তোমার বইন ঘরে মন পাইলাম না। আমার বোন করে আবার টানতাছো কে? হেরা কি তোমার বাড়িতে এসে পড়া থাকে? বছরে একবার আহে না না আহে, তাতেই এত কথা। আর তুমি কি ভাবো আমি খেতে বন্ধে থাকি তাই কিছুই জানি না? সুপিয়ারে দিয়া যে সংসারের ব্যাবাক কাম করাও, সবই আমার কানে আহে। কি কেডাই কইছে? হেরে আমার সামনে দইরা আনো। যে মুখ দিয়া মিছা কথা কইছে, মুখটার মধ্যে থুত না দিমু। সুফিয়াস বাইতা সুখ ওর সামনেই জিগাইও। আল্লাহ যেন কাউরে এতটি বই নালা বাইত বউ না করে। তোমার সব বোন কুটনি দেখ ভইরা ভাত রাইন দেখাওয়াই আমি, আর আমার নামে ভয়ের কানে ফুসমন্ত্র দিয়া যায়। আসুক এইবার, আসুক বড়কাইদের পরে দেখ মুনে ভালো কইরা। আমি কি ডরাইনি? ভালো করছি সুফিয়ারে দিয়ে কাম করাই, আরো বেশি করামো। দেহি তুমি আর তোমার দরজাল বইনরা আমার কি বিচার সালিশ করতে পারো। তোমার লগে কথা কওয়াইনি আমি পারমু? দম লইয়া কথা কও, কার্যকরণের লাগা এক পা বাড়াইয়া রাখো। খালি ক্যাস 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 ক্যাস। সুজা কথার উত্তর সুজা কইরা দিলে তো আমার জীবনটা ধন্যই হইতো। খালি লাইন ছাইড়া বে লাইনের কথা। পানি দাও 1 গ্লাস, কলের ঠান্ডা পানি। এই নাও গেলাস, নিজেই বুড়ে খাওগা। আমি তোমার হুকুমের চাকর না, আমার সম্মান আছে। আমি তোমার মতো মূর্খ না, আমি শিক্ষিত। বাপরে বাপরে বাপরে, 5 কলম পইরা এত বাহাদুরি! ইলে বিলে পাশ দিলে না জানি কি হইতো। পাও তো মাটিত না দিয়া আঙ্গাইয়া হাঁটতা। শিক্ষিত না ঘুড়ার আন্ডা। 5 ক্লাস দেখাই তো আদব কায়দা শিখো নাই।
স্বামীরে এক গ্লাস পানি দিতে এত কথা, বেয়াদব মেয়ে ছেলে। হ, আমি তোমার মতো আদব কায়দাবান হইতে চাই না। কিরে সিদ্দিক, তুই অন বাড়িত কল চাবাইতাছস? তোর গাবিন গাইজে রাওয়ার ভিটা দিয়ে আইছে সুফিয়া, এই খবর পাইছস? কি কস? সুফিয়া একলা একলা রাওয়ার ভিড়াই গেছে? হায় হায় রে, কি সর্বনাশ কথা! কি হইছে হান্নান ভাই? সামনে থেকে সইরা যাও। পানির গ্লাস কইলাম কপালে মারুম। ঘটনা ঘটাইয়া অহন আইছে ব্যান্ডিজ বানাইতে। আমার কি দোষ? কি করছি আমি? আবার চুপ কইতাছি। ভাবি তো জানেনি তো সিদ্দিকের মাথা গরম, কথা কইন না। আর তুই বাড়ির কথা না কয়া শিগগিরই রাওয়ার ভিটা যা, দেখ কি হইলো না হইলো। আমার তো চিন্তা হইতাছে গ্যারামে বা আবার কোন শনি লাগবো। এত শনি শনি কইলেন না তো হান্নান ভাই। আপনার আর মুখেই খালি মন্দ বিচার, ভালো চিন্তা করলেই তো হয়। হান্নান, তোর ভাবিরে ঘরে যাইতে ক। ওর ভাষণ কইলাম আজ আমি সত্যি সত্যি ছুটামু। চিল্লায়ও না, আমিও যামু তুমগো লাগে। ল হান্নান, তুমি এক পাও বাড়িতে বাইর করবা না। যদি বাইর আইছো ঠ্যাংয়ের কথা চিন্তা কইরা লইও। তাও ভাবি আমরা যাই। সিদ্দিকের মাথা রক্ত উঠছে, এখন কথা কইন না। জানেন তো এরার বংশে সবেরই উপরি দোষ আছে। বিয়ে হয়ে আসাইস তো এর ফ্যামিলির জিন আর ভূত পেতনি রাস্তা না। রাওয়ার ভিটার গাল গপ্প হুনতাছি। আমার চোখকে তো আইস পর্যন্ত কিছু পড়লো না। জিন ভূত তো না, এইসব হইতেছে আজাইরা বাহানা। আরে দুই কলম লেহাপড়া জানা থাকলে ঠিকই বুঝতো, মুরুক্ষের দল। বড়ইতলা গ্রামের এই পরাজমির রাওয়ার ভিটা নিয়ে কত রকম গল্প যে আছে, সবার মুখে মুখে এই গল্প চালু। অথচ দোকানদার হান্নান বেশ সাহসী। এক জাতিসাপ ছাড়া পৃথিবীর কোনো কিছুতেই ওর ভয় নেই, কিন্তু টেনশনটা মাথায় বেশি। তারপরও সিদ্দিক লাঠি সোটা আর গ্রামের কিছু জোয়ান ছেলেপেলে নিয়ে ভিটার দিকে রওনা হলো, শুধুমাত্র সুফিয়ার জন্য। তা না হলে কখনোই পথ মারাতো না। অবশ্য ধবলা গ্রামের গাই গরুটাও তার কম আদরের নয়। সত্যি কথা বলতে ভেতরে ভেতরে সিদ্দিক দরদর করে খামছে। হান্নান অবশ্য জ্ঞান দিচ্ছে যে কিচ্ছু হবে না, আগের দিন আর আছে নাকি, সময় পাল্টেছে। কিন্তু এ কি, এতগুলো জোড়া চোখের দৃষ্টিতে তো ভুল কিছু একসঙ্গে ধরা পড়বে না? সিদ্দিকের মাথা ভো ভো করছে। সিদ্দিকরা ধর কখন তুরো এটারে নিয়ে আসারই বলেছে। বেকুব জানি কোনানকার, কথায় কথায় ফিট খাওয়ান লাগে। সিদ্দিক, সিদ্দিক কিরে? ওই বেকুব কস কারে? হ্যাঁ বেকুব কইস না। ওইদিকে দেখতেছস না? দিনে দুপুরে দেখছস নি ধবলারে চিৎ করে থুইছে। হাই হাই রে, গাবিন গাই ভরা প্যাড, এটা বাঁচবো নি। আগে ধবলারে সোজা কর। আয় 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 বেটা। কিরে গরু বাড়ি যায় না কে? আমার বোন সুফিয়া কই? সুফিয়া, সুফিয়া রে, সুফিয়া। সুফিয়ারে তো আশেপাশে কোনো হানি দেখতাছি না। নাকি গরু এনে থুয়া অন্য পাড়ায় গেছে? আমার তো ডর করতাছে। সুফিয়ার কিছু হয় নাই তো? অহন ডর ভাই থো, এইখানে যখন নাই তাই অন্যদিকে খুঁজতে যাই। ল গরু কি করবি, দেখ কেমন করতেছে। আমি ধবলারে ধরতাছি। ধবলা মনে হয় খুব ডরাইছে, এর লাইগাই এরম করতাছে। ধবলারে চিৎ করে রাখছে তাই ও ডরাইছে। আর তরে চিৎ করে নাই, গাছে ওড়ায় নাই, হ্যাঁ প্রফিট খাইছস। আরে বেডা, বাড়ির চিল্লাইছি, মাথা ছিল গরম, মাথাটা চক্কর দিয়া উঠছে। তোর মাথাটা গরম থাকে না কোন দিন? ধবলা বাড়িত ল, আয় আয়। হুর, আয়, হুর। আরে আয় না, খালি ঘুরতাছুস কে রে? ডরাইছুস বেশি? ডর নাই কোনো, ল। ওরে বড়টায় পাইছে, দেখ কেমনে ঠ্যাং মাটির লোকে আটকে রাখতেছে। সাইরা দে, এমনি শেষরাইলে পেটে দুঃখ পাইব তো। রাওয়ার ভিটে বহু পুরনো পুরনো গাছ রয়েছে আর জমিনে তাজা দুর্বা ঘাস। অথচ কেউ ওই ভিটায় ভুলেও গরু ছাগল চড়ায় না, কারণ দিনে দুপুরেও গরু ছাগল চিৎ করে রাখে ওখানকার বদজিনেরা বা পুরনো পেতনি। একটা কুকুর বেড়ানো নাকি ওই পথ দিয়ে যায় না। বোবা প্রাণীরা সব দেখে। আর সন্ধ্যের পর কোনো মানুষ গেলে তো রক্ষেই নেই, সেই মানুষকে লাটিমের মতো ঘোরাতে থাকে। তারপর আধমরা হয়ে মানুষটি যদিও বা বাড়ি ফেরে, তার মৃত্যু অবধারিত। কেউ কেউ আবার ঘুরতে ঘুরতে মারা যায়। এসব মনসুর অসংখ্যবার শুনেছে, অতটা বিশ্বাস করেনি, কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু এইবার বিশ্বাস করছে। ধবলার অবস্থা ভালো নয়। গোয়াল ঘরে সারাক্ষণই পা দিয়ে মাটি আঁচড়াচ্ছে, মনে হচ্ছে ওর ভেতরে যেন কোনো তীব্র যন্ত্রণা হচ্ছে। ঠিক সন্ধ্যার আগে আগে মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো, যেন ধান ক্ষেতের বিষ খেয়েছে।
এদিকে সারা গ্রাম, আশেপাশের গ্রাম, কোথাও সুফিয়াকে খুঁজে পাওয়া গেল না। সিদ্দিক বোনের শোকে কাতর, সেই সঙ্গে এতদিনের পোষা গরুটা তো আছেই। 6 বোনকেই মোবাইলে খবর দেয়া হয়েছে। চারদিক যখন অন্ধকার হয়ে এলো, তখন ধবলা মারা গেল। খুব অদ্ভুতভাবে মারা যাওয়ার সময়ও ধবলা চিত হয়েছিল। আর ঠিক তখনই সুফিয়া বাড়িতে ঢুকলো, যেন ছায়ের মতো করে চোখের নিমেষেই। কারোর সঙ্গে কোনো কথা নয়, সোজা ঘরের ভেতর, তারপর দরজা বন্ধ। শুনছো, সুফিয়া মনে হয় ঘরে আইছে। আমি যেন কারে তাড়াতাড়ি ঘরে ঢুকতে দেখলাম। কি কও সরদি? সুফিয়া, সুফিয়া, দুয়ার ভিতর দিয়া বন্ধ তো। ওই সুফিয়া, তুই কি ঘরে বোন? সরো তো, আমি দেখতাছি। সুফিয়া, সুফিয়া রে, আমগো তো অবলা তো মরে গেছে। দুয়ারটা খোল, বাইরে দেখ একবার। তুই না কত আদর করতি দবলা রে। আমারে ডাক বাবাবি, আমারে উপরি বহর করছে। যাও। থাক, ওরে আর ডাইকো না। ও যে বাড়িতে আসছে এইটাই শান্তি। আমি তো মনে মনে কত খারাপ চিন্তা কইরা ফেলাইছিলাম। ওইদিকে ধবলারে দেখা তো কলিজার পানি আরো শুকাইয়া গেছিল। আমি জানতাম সুফিয়ার আর উপরিটাই কোনো হানে পলাইয়া থুইছে, ঠিকই বাইতাইব। কিন্তু আমি এটা কি করলাম গো? আমার ভুলে আজ দবলাটা মরলো, আর প্যাডের বাচ্চাটাও মরলো গো। আরে আমার কত আদরের দবলা রে। থাক থাক, আর কাইন্দো না। মনে করো আমগো জানের সদকা গেছে গা। যদি সুফিয়ার কিছু হইতো, আমি বুগোর কাছে কি জবাব দিতাম? এত বছর এই বাড়িতে বই আইছি, রাওয়ার বিডার কোনো কথা বিশ্বাস করি নাই। আইস করলাম। আইরে আমার দবলা রে, আমার জন্য তুই জান দিলি। কেন আমি ধরে সুফিয়ার লগে ছাড়ছিলাম রে। দবলা রে, এলা থাও না, আর কত বিলাপ পারবা? তুমি কি বুঝবা? ওরে নিজের হাতে খাওয়াইতাম, গা ধোয়াইতাম। আমার যে কি চলতেছে সেটা আমি বুঝতেছি। হ, জ্বলনি তো খালি তোমারই। তুমি তো বিলাপ পারতাছো, আর আমি তো তাও পারতাছি না। বেড়া মানুষ হইয়া কি কান্দন যায়? বেড় আর বেড়ি কি, মায়া দয়া যার বেশি হ্যাঁ ইচ্ছু চোখকে পানি আইব। তোমার দয়া মায়া আসেনি? থাকলে আমার লগে এমন ব্যবহার করতে পারতা। সুফিয়া তো বাড়িতে আইসে হন, যে গাইল মন্দ করছো ফিরত নাও। বউ, কিছু মনে নিও না। জানোই তো সুফিয়ারে নিয়ে আমার চিন্তা বেশি। ভুল হইছে, আর হইব না। আর কাইন্দো না। তোমার সামনের হাটবারেই আর একটা গাই গরু কিনা দিমু। অন চোখ মুছো, যাও ঘরে যাও। মরা গরু নিতে মেথর আইব। ঘরে যাও, গোয়াল ঘরের সামনে আর বইসা থাইকো না। আরে মনে করছিলাম দবলার প্যাডের বাচ্চাটার নাম রাখবো লালি। আরে কি করলাম রে আমি রে। ধবলার শোকে মনসুরা 2 দিন ভাতই খেতে পারল না। ভেতরে ভেতরে সারাক্ষণই নিজেকে দোষ দিয়ে যাচ্ছিল। কিন্তু শোক তাপে সংসারের চাকা তো আর বন্ধ থাকে না। এদিকে 3 দিন ধরে সুফিয়ার ঘরের দরজা বন্ধ। প্রায় প্রতি মাসে এমন ঘটনা ঘটে। নাওয়া খাওয়া বন্ধ করে সুফিয়া ঘরের ভেতর কি করে তাও কেউ জানে না। অবশ্য জানার চেষ্টাও করেনি। সেই সময় ভাত খেতে বলে সুফিয়া বলে, আমার খিদে নেই, উনি আমাকে মিষ্টি খাইয়েছেন। জিন মানুষ কি মিষ্টি খাওয়ায়, এই গল্প বা কথাটা আমরা প্রায় শুনে থাকি এবং কেউ কেউ বিশ্বাসও করি। সিদ্দিক মনসুরও বিশ্বাস করে। কিন্তু অদ্ভুতভাবে বন্ধ ঘরের ভেতর থেকে সুফিয়ার কথা বা হাসি কিছুই শোনা যাচ্ছে না। মানেটা কি? ওকে ভেতরে ঘুমোচ্ছে? 3টা মানুষ কতক্ষণই বা ঘুমাবে? কোনো না কোনো সময় তো জেগে উঠবে। মনসুরার ভয় লাগছে। মনের আশঙ্কার কথা সিদ্দিককে জানালো। দরজা বন্ধ রাখার সময় সুফিয়া কোনো পুরুষ মানুষের সঙ্গে কথা বলে না এবং কথার উত্তরও দেয় না। হ্যালো, কও, হাটের কিছু দরকার? না, বাইত আসবে এক ঘুরান। কেন, কি হইছে? কোনো সমস্যা নেই? না সমস্যা না, তই সুফিয়া তো কথাবার্তা কইতাছে না। দুয়ার ডাকাইলাম, কোনো সারা শব্দও দিতেছে না।
কি হইলো কেডাই জানে। কি কও? অহনে আইতাছি, ফোনটা কাটো। বউ, কি হয়েছে? সকাল থেকে সুফিয়া তোমার লাগে কোনো কথা কয় নাই? না, কাম কাজের ফাঁকে ফাঁকে এতবার ডাক পারলাম, জবাব তো নাই, আবার একটাবার হাসিও শুনি নাই। দুয়ার ভাঙ্গা ফালাও, আমার অহন কিছু হইলেই বুক ধরফর করে। ধবলাটার যে মৃত্যু দেখলাম, এরপর তুমগোরা আর বিটা সব সত্য মনে হয়। সেটা তো ওই বিটাই গেছিল, আবার নতুন করে কোনো কিছু নজরের উপরে পড়ছেনি, কেডা জানে। কও কি? সুফিয়া, সুফিয়া রে! আবার ডাক পারতাছো কে? ওই কি তোমার ডাকের জবাব লইব? খালি বেহুদা কাম করার ওস্তাদ। দুয়ার ভাঙ্গো। শাবলটা আনছে। হাই মাবুত, সুফিয়া কই? ও তো ঘরে নাইকা। ভিতরে দিয়া দুয়ারে খিল, জ্বালা নাই খিল। হাই হাই, কি হইলো আবার? ওহন কি করবা? ওরে তো তাইলে ওর উপরে নিয়ে গেছে। আগে তো নিত না, এত ঘন ঘন যখন নিতেছে একটা ব্যবস্থা করণ লাগবো। আমার সংসারে কার নজর পড়লো, কই নিল ওরে? কি করবা? আয়না পড়া দেও, উত্তরপাড়া শাহজাহান গাড়ুলির খবর দাও শিগগির। ভিড় পাতলা কর, কুমারী মেয়ে ছেলে সরাইয়া দে, সব মেয়ে ছেলের মাথার চুল বাঁধতে ক, মাথা যেন উদলা না থায়। তোর বউরে ক আমার পিতলের বদনা তেঁতুল দিয়া ঘষা পুকুরের পানি আনতে, বদনা পানির নিচে ডুবাইয়া আনতে হইব। আমি অজু করব। মনসুরা, যাও ঘাটে যাও। আমার আসনের সামনে এই লাল শালু কাপড়টা বিছাইয়া দে, তার উপরে পিতলের বাটি দুইটা রাখ। একটা বাটিতে তেল আর একটা বাটিতে পরিষ্কার পানি। বদনার নালাটা পশ্চিম দিক ফিরাইয়া পানিটা ঢালবি। কি তেল দিমু? ঘানি ভাঙ্গা সরিষার তেল। এরপর আমার কাছে নিয়ে আয়, আমি পইরা দিতাছি। এইখানে কেউ কোনো মেয়ে ছেলে নাপাকি অবস্থায় আইছে? তেল পরায় গন্ডগোল হইতাছে। আমারে উনি ইশারা দিছে, কেডা আসতে নাপাকি অবস্থায়, সইরা যা, নাইলে রক্ত বমি হইয়া মরবি। হেই, কে আসছেন? বাঁচতে চাইলে সইরা যান। আল্লাহর দোহাই লাগে, জানে এখান থেকে। সবাই চোখ বন্ধ কর, ভিড়ের মধ্যে থাইকা সেই ব্যক্তি সইরা যাক। এইবার ঠিক আছে। তোরা দুইজন আমার দুই পাশে বস। খবরদার আয়নাতে হাত লাগাবি না। আমি তেল আর পানি পইরা আয়নায় গুল কইরা লিপ্পা দিমু, তার মধ্যেই সব পরিষ্কার দেখতে পাবি। নিখোঁজ ব্যক্তির নামটা আবার ক। সুফিয়া। পুরা নাম কবে খুব আকিকা কইরা যে নাম রাখা হইছিল? মোসাম্মদ সুফিয়া খাতুন। এই তো আমি সব দেখতাছি। তোর বইনের মাথাত কি একটা জট আছে? জি জি, জট আছে। কি দেখতেছেন বাবাজি? কই আছে ওই? হয় আছে একটা ঘন জঙ্গলে, পথ হারায়া ফেলাইছে, তাই বাড়ি তাইতে পারতাছে না। আপনি আপনি তারা আনুনের ব্যবস্থা করেন হুজুর। আমি আমার পালা জিনের মাধ্যমে খবর পাঠাইছি, 3 দিনের মধ্যেও বাড়ি আইব। হাসতাছে, খুব হাসতাছে সে। কিন্তু আমি তো আয়নায় কিছু দেখতে পারতাছি না। কই সুফিয়া, মনসুরা, তুমি কি কিছু দেখতাছো? না, আয়নায় তো খালি সর্ষের তেলি লেপা দেখতেছি। মূর্খ, ভালো কইরা দেখ, মন লাগাইয়া দেখ। ওই দেখ, দেখছস? ওই দেখ, ঘন জঙ্গল, জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটতাছে, দেখছস? মাথার আউলা চুল বাতাসে উঠতাছে। আবসা আবসা কি যেন দেখা যায়। এবার যা, তোর বোনের সন্ধান পাওয়া গেছে। বিশ্বাস রাখ মনে, বিশ্বাস নষ্ট হইলে কিচ্ছু পাবি না। মনে রাখবি, মনের বিশ্বাসটাই অমূল্য ধন। সবাইরে সরায়া দে, আমি একলা কিছুক্ষণ আসনে বইসা ধ্যান করব, এরপরে বাকি কাজ কাম। জি বাবাজি। দে, কড়া করে একটা চা দে তো। দুধ, চিনি, পাত্তি সব ডাবল। গেছিলি আবার শাহজাহান গারুলির কাছে? না, তিনি কি বাড়ির থাকার মানুষ? কই কই যায় আয়না পড়া দিতে। সুফিয়ারে ছোটবেলায় যে দেখাইছিলি, তার কাছে গেলে কাম হইতো। তুই জানোস না, ওই কবিরাজ তো মইরা গেছে। ভালো একজন কবিরাজের সন্ধান আছে।
দেখিস তো তোর দোকানে তো মেলা লুক আছে। অবশ্য সুফিয়ার মাথার জট যখন অহনো আছে তাইলে চিন্তা নাই, মাথার ওই জটের ভিতরেই ওর তাবিজ ভরা আছে। আজকাল ভণ্ড কবিরাজে দেশ গ্রাম বইরা গেছে গা। আচ্ছা আমি খোঁজ করুম নে। আমার কেন জানি মনে হয় সুফিয়ারের রাওয়ার ভিটায় আরেকবার খোঁজ করা উচিত, কারণ ওর উপরে যেটা ভর করে শুনছিলাম ওই জিনিসটা রাওয়ার ভিটার মান্দার কাছে আসিল। সারা গ্রাম তো তন্ন তন্ন কইরা খুঁজলাম, রাওয়ার ভিড়াও তো ভালো মতো দেখলাম, হ্যার পরও এইটাই কইতাছোস? চা খাবি আরেক কাপ? দে। আমি শুনছি শাহজাহান গারুলি বলে আগে বোন বাজারে সাপ ধরতো, হ্যাঁ আয়না পড়ায় কদ্দুর কাম হইব বুঝতেছি না। সত্য করে কত আয়নার ভিতরে কি তুই সুফিয়ারে দেখছস? না, আমি কিছু দেই নাই অতটা ভালো কইরা। মনসুরা আবসা আবসা দেখছে। গারুলি সাপ ধরতে ধরতেই বলে কামরুক কামাক্ষার কাছ থেকে আয়না পড়া শিখছে। আরো জাদুটনা হ্যাঁ জানে, 101টা বলে জিনই পালে বাড়িত। আজ পর্যন্ত হের আয়না পড়ায় কাম হয় নাই এমন রেকর্ড নাই। 2 দিন তো শেষই হয়ে গেল। আমার শ্বশুর বাড়ি 2 গ্রাম পরে গারুলির বাড়ি। তোর ভাবি সব জানে। কাইল পর্যন্ত টাইম আছে, কাইলের মধ্যে সুফিয়া বাড়িত নাইলে আবার আয়না পড়া দিতে কম। অবশ্য জিনের লগে যদি হের যোগাযোগ থাকে তাহলে কাম হইলে হইতে পারে। সুফিয়ার জন্য খুব খারাপ লাগে রে, ছোটবেলায় এমন উপরিটা বর করলো, ছেলেটারে আর শান্তি দিল না। হয়তো না বুঝাই রাওয়ার বেটার মান্দার গাছটার তলে গেছিল। হ, ঠিকই কইছস। নসিব, সবই নসিব। নাইলে পরে আমার বাকি 6 বোনের চাইয়া ও সুন্দর, তাও স্বামী সংসারে সুখ ওর কপালে নাই। ওপরওয়ালা সব মানুষের সব দিক দিয়া সুখী করে না রে। আমাকে এত সহায় সম্পদ, তবুও তিনি এক পাল্লায় দুঃখের বাটখারা দিয়া থইছে। অত ভেঙে পড়িস না, সবই তার ইচ্ছা। সুফিয়ার বয়স যখন 4-5 বছর, তখন ভর সন্ধ্যায় একা একা ও রাওয়ার ভিটায় চলে গিয়েছিল। পুরনো মান্দার গাছের নিচে টকটকে লাল অদ্ভুত সুন্দর ফুল পড়ে থাকতে দেখে ও গাছের নিচে বসে বসে খেলছিল। যখন ওকে বাড়িতে আনা হয়েছিল তারপর থেকেও শারীরিক এবং মানসিক নানান সমস্যা চোখে পড়তে থাকে। একসময় ভানু কবিরাজ আবিষ্কার করেন মান্দার গাছের বজ্জিন ভর সন্ধ্যায় ওর উপর ভর করেছে। একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাথার বাম পাশের মোটা জ্বর দেখা দিল এবং সুফিয়ার পাগলামি বেড়ে গেল। ভানু কবিরাজি আসন পেতে সেই জট কেটে দিলেন। প্রচন্ড জ্বরে সেদিন সুফিয়া প্রায় আধমরা। তারপর আবার যে এসে মাথার ডান পাশে নতুন করে জট। একসময় মাথার সমস্ত চুল বিশ্রী সাপের মতো ভয়ঙ্কর জটে পরিণত হলো। সেই সঙ্গে উঁচু উঁচু গাছের মগডালে সুফিয়াকে কখন কে যেন তুলে দিত। কোনো মানুষ অথবা সুফিয়ার মতো একটা মেয়ের পক্ষে অত উঁচু গাছে চড়া শুধুমাত্র অসম্ভবই নয়, বরং এটা একটা দুঃস্বপ্ন। এরপর আবার ভানু কবিরাজ শক্ত আসনে বসতেন। প্রত্যেকটা জটে ওই রাওয়ার ভিটার মান্দার গাছের কাঁটা আর শেকড় দিয়ে মন্ত্র পড়ে লাল সুতো বেঁধে দিলেন। শুধুমাত্র একটা জটের ভেতর দিয়ে দিলেন ছোট্ট একটা লোহার তাবিজ। পরদিন লাল সুতো বাঁধা সমস্ত জট খুলে গেল। তাবিজ বাঁধা জটটা এখনো আছে। সেই থেকে সুফিয়াকে আর বজ্জিন গাছে তুলতে পারেনি, তবে দূর থেকে ওর দৃষ্টি সবসময় থাকে। সুযোগ পেলে শনি মঙ্গল আর বৃহস্পতিবারই ওর উপর ভর করে এখনো। তখন সুফিয়া দরজা বন্ধ করে ঘরে একা একা থাকে আর প্রলাপ বকে, জোরে জোরে হাসে। এদিকে ভানু কবিরাজের মৃত্যুর পর ওর মাথার জট আর তাবিজ নিয়ে অতটা ভাবেনি সিদ্দিক। যেভাবে চলছিল তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল। আজ সন্ধ্যায় 3 দিন পূর্ণ হবে। শাহজাহান গারুলির আয়না পড়া অনুযায়ী আজই সুফিয়ার বাড়ি ফেরার কথা। কিন্তু হান্নান, সিদ্দিকরে মোবাইল কর, তোর দোকানের উপর এতে ক সুফিয়ারে পাওয়া গেছে। হ্যাঁ কি কস? 10 মিনিট আগেও তো আমার দোকানের সামনে দিয়ে গেল। কই দেখছো সুফিয়ারে? আমি দেখি নাই, লতিফ মাস্টার খবর দিছে। সে যাইতেছিল রাওয়ার ভিটার পুপকোনা দিয়া মেম্বার বাড়িতে ছাত্র পড়াইতে। তখনই শুই না আইসে দূর থেকে সুফিয়া বলে চিল্লাফাল্লা করতেছে, অশ্রাব্য ভাষায় গাইল পাড়তেছে আর হাসতেছে। লতিফ মাস্টার ডরে আর ভিটার ভিতরে ঢুকে নাই। কস কি? গাড়লি রায়না পড়ায় তো তাইলে সত্যই কাম হয়েছে রে। মনে মনে বিশ্বাস করছিলাম না। রাগ খারাপ, মোবাইল না,
দোকানের চাপটা নামায় লই সিদ্দিকের বাড়িত ল। হ এটাই ভালো হয়, সবাই মিল্লা জিলাই তো সুফিয়ার আনতে যাইতে হইব। ওই এখানে কি অত ভিড় কইরা তামসা দেখতে আইছস? মরবি তো, যা ভাগ। সুফিয়া বোন আমার, কি হয়েছে তোর? কই গেছিলি? কই গেছিলি তুই? এত উঁচা গাছে কেমনে উঠলি? নাইন মাই আয়। সুফি, ও সুফি, লক্ষ্মী শোনা না, এই যে দেখ দেখ নিচে খেয়ার পাচ্ছি, হের উপরে লেপ্ত সব আছে। তুই চক্ষু বন্ধ করে ফাল দে, কিচ্ছু হইব না, একটু দুঃখ পাইবি না, সব আছে এখানে। আয় বই, কোনো ডর নাই, আয়। আমি আর নামবো না, তোরা সব যা এখান থেকে, নাইলে কইলাম সবটারে সরকির মতো ঘুরাইতে ঘুরাইতে মাইরা ফালামু। তোরে না নিয়ে আমরা যাবো না। আমি যাবো না, কি করবি তুই? গাছে উঠবি? আয় আয়, দেখি তোর কলজার কত জোর। তুই জানোস না এটা আমার বাড়ি? সিদ্দিক এমনি কাম হইতো না, শাহজাহান গারুলের খবর দে, গাছ থেকে যদি বাই চান্স উল্টা দিকে ফাল দেয় হয়তো মরে যাইব। এত উঁচা গাছ থেকে পড়লে ওরে বাঁচান যাইব। ভাই তুই একটু জানা রে, আমার পাও চলবো না। সুফিয়ারে এইখানে একলা রাখা আমি এক দণ্ড শক্তি পাবো না। এনে এনে টাকা, হাদিয়া দরকার পড়লে ডাবল দিবি। ল ল খুকন ল, জীবনের মোটরসাইকেলটা লয়ে যাই। হ ভাই খুকুন যা একটু, আমার এমন বিপদে তোরাই তো করবি। তুই চিন্তা করিস না বেড়া, আল্লাহ আল্লাহ কর, মনে সাহস রাখ। শাহজাহান গারুলেকে যতটা ভুয়া মনে হয়েছিল তার চেয়ে অনেক বেশি বেড়ে গেল তার নাম ডাক। একে তো আয়না পড়ার 3 দিনের মধ্যে সুফিয়াকে পাওয়া গেল, তার উপর আবার অত উঁচু গাছ থেকে হাত পা না ভেঙে শান্তভাবে সুফিয়াকে বাড়িতে নিয়ে এলো। সুফিয়ার চেয়ে গারুলির কারিশমা নিয়েই সবাই কথা বলছে, তবে বারবার উনি সতর্ক করে দিয়েছেন সুফিয়াকে যেন কোনোভাবেই একা রাখা না হয়। যদি আবার উল্টোপাল্টা প্রলাপও শুরু করে তখনই বুঝতে হবে আবারও বজ্জিন বা পরী ওকে নিয়ে যেতে এসেছে। সেক্ষেত্রে মোটা কোনো লোহার শেকল দিয়ে ওকে বেঁধে রাখতে হবে। লোহার শেকলটাও শাহজাহান গারুলি মন্ত্র বলে বেঁধে দিয়ে গেছে। গাছ থেকে নামানোর পর সুফিয়া একদম নিস্তেজ, কোনো কিছু খায়নি, এমনকি এক গ্লাস পানি পর্যন্ত না, যেন কোনো ফাঁদে আটকে পড়া জন্তুর মতো অসাড় হয়ে পড়ে আছে। মুখে কোনো টু শব্দটিও নেই। একটু পরপর সিদ্দিক আর মনসুরা ওকে ডাকছে, নাকের কাছে আঙুল নিয়ে নিঃশ্বাস পরীক্ষা করছে। মেয়েটা বাঁচবে তো? বোনদের বাড়ি সব দূর দূরান্তে, তাছাড়া ছোটবেলা থেকে ওর বিষয়টা সবাই জানে, তাই কেউ আর তেমন গা করেনি বোধহয়। আবার সংসারের চাপ তো আছেই, তাই আসবো বলে এত ঢিলেমি। তবে মোবাইলে খোঁজ নিচ্ছে ঘন্টায় ঘন্টায়। রাত গভীর হওয়ার সাথে সাথে সুফিয়ার গায়ে যেন অসুরের মতো শক্তি ফিরে এলো। ঝাঁপ দিয়ে বিছানায় বসে অনবরত মাথা ঘোরাতে লাগলো আর চিৎকার শুরু করলো। সুফিয়া যেন অন্য কোনো জগতের মানুষে পরিণত হয়েছে। এই সুফিয়াকে সিদ্দিক বা মনসুরা কেউ চেনে না। চোখ রক্তের মতো লাল টকটকে, শরীরে যেন রাজ্যের ভারী কিছু বয়ে বেড়াচ্ছে। পৃথিবী যেন প্রচন্ড এক ধাক্কায় ভূমিকম্পের চেয়ে ভয়ঙ্করভাবে দুলে উঠছে। কখন থামবে এই তীব্র কম্পন? আর কি ঘটতে যাচ্ছে আজ রাতে? আমার সাইরা দে, সাইরা দে, আমার বাড়ি রাওয়ার বিটার মান্দার কাছে, আমি ওইখানে যাবো। শয়তানের জাত, সারস না কেন? শুনছো? ওরে ওরে শক্ত করে ধরো, ও এমন করতেছে কে? মাথায় এত জোরে ঝাঁকাইলে ওর মাথার মজক লইরা যাইব তো। আমি তো শরীরের সব শক্তি দিয়া ধরছি, ওর শরীরের উপরিটা এমন করতেছে। উপরির শক্তি হন ওর শরীরে। শিকলটা আর একটা প্যাঁচ দাও, যেমনে ঘুরতেছে না জানি শিকল মিকল খুললা যায়। না না, শিকল খুলতে পারবো না, গারুলির মন্ত্র বান্ধা শিকল না এটা। তুমি ঠাইসা ধইরা রাখো। তোরা ভাবছস আমারে শিকল দিয়া বান্ধা রাখবি? না, এত সুজা না। গারুলির হাতুড়ি বুতুড়ি আমি বাইর কইরা দিমু। রাইটটা পাই রোক,
তুই এমন করিস না আর বোন, আর কত জ্বালাইবি কত, তুই না ভালো হইয়া গেছিলি। আমারে সাইরা দে, একটা বার সাইরা দে, রাওয়ার বিটায় যাইতে দে, ওইখানে আমার আদি বসত বিটা, বহুদিন ধরে আমারে দূরে সরে রাখছো, সার পারবি না। এ কি, হায় হায়, সুফিয়ার সারা শরীর তো চরকির মতো ঘুরতাছে মনসুরা। কি করবো এখন? পরে তুমি ধরো, জাপটাইয়া ধরো। কি সর্বনাশ, দেখছো নি সুফিয়ার মাথার জ্বরটা তো নাই গো, গাড়ুলি দেখলো না, এই জন্যই তো ওর উপরে ওই জিনিসটা এত শক্তি খাটাইতে পারতেছে। মাথাটা ধইরা ভালো মতো দেখো, লোহার তাবিজটা কি ফালাইয়া দিছে? ওর মাথা ধরে রাখনের ক্ষমতা আমার নাই, লাড্ডু মেন নাহান ঘুরতেছে, গুরু কিচ্ছু হইব না, শিকল আছে তো, সকাল হইতে হইতে ঠিক হয়ে যাইব। এখন বুঝছি পাগলামি কেন বাড়ছে, ওই তাবিজটা ফালাইয়া দিছে। তাবিজ না হয় ফালাইয়া দিছে, কিন্তু মাথার জ্বরটা কেন কই? জানি না গো, আর জানতে চাইও না, যত শনি তো লাগাইছি আমি, যদি দবলারে দেওয়া ওরে 1 লাখ না ছাড়তাম তাইলে কি এত ঘটনা ঘটতো? আরে আমার চাঁদের মতো সুন্দর বোনটার জীবনটা এমন হইল। কাইন্দ না, শিকলে যখন মন্ত্র পড়া আছে আর কিছুই হইব না। শিকলটা কইলা দে, তোরে কইলাম না অক্ষরে শেষ করে ফেলামু। তুই গাড়ুলি জনে খবর দিছস তাই না? সুফিয়া রে, মাথা ঠান্ডা কর, একটু চুপ কর বোন, তুই শান্ত হ। এমন করলে তুই তো মইরা যাবি। আমারে বাঁচাইতে চাইলে অক্ষরে চাইরা দে তোরা। সুফিয়াকে নিয়ে একটা দুঃসহ রাত পার করলো সিদ্দিক আর মনসুরা। এত চিৎকার চেঁচামেচি আর অসম্ভব ধস্তাধস্তিতে কখন যে ওরা দুজন এতটা ক্লান্ত হয়ে পড়েছে কেউই জানে না। কার আগে কে চোখ বন্ধ করেছিল কারোর মনে নেই। শেষ রাতের দিকে সুফিয়া একটুখানি শান্ত হয়েছিল বোধহয়, তখনই হয়তো প্রচণ্ড ক্লান্ত শরীর সত্যি মস্তিষ্ককে ঘুমের কোনো বার্তা পাঠানোর সময়ই পায়নি। তবে ঘুম ভাঙতেই দুজনের চোখ বিস্ময় স্থির। শাহজাহান গারুলির মঞ্চ পড়ার লোহার শেকল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে ঘরময় যত্রতত্র ছড়িয়ে আছে। কোনো মনুষ্য শরীরের পক্ষে কি এটা সম্ভব, নাকি প্রেত বা অশরীরের পক্ষে সম্ভব? সারা রাত ধরে যে মেয়েটা এত অসম্ভব তাণ্ডব চালালো, সে কখন কোন ফাঁক দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে? আবার ছুটল সবাই মূল গল্পের কেন্দ্রবিন্দু রাওয়ার ভিটায়। কিন্তু এ কি, এত ভোরে গ্রামেরই লোকজন এমন দলে বলে সিদ্দিকের বাড়ির দিকে ধেয়ে আসছে কেন? সুফিয়ার লাশ পাওয়া গেল রাওয়ার ভিটার সেই মান্দার গাছের ডালে, গলায় দড়ি দিয়ে মরেছে। বিভৎস চোখ মুখ, ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর। জীবটা যেন উদ্ধত বুকের কাছে নেমে এসেছে। মেয়েটা আত্মহত্যা করলো? ওর তো জীবনের প্রতি কোনো বিতৃষ্ণা ছিল না। আর শাহজাহান গারুলি, উনি কেন গলায় দড়ি দিলেন? মান্দার গাছের এক ডালে শাহজাহান গারুলি আর অন্য ডালে সুফিয়ার লাশ ঝুলছে। গ্রামের সমস্ত লোক এখানে আজ জড়ো হয়েছে। ওদের এতদিনের ভয় ভীতি যেন প্রচণ্ড বিস্ময়ের চাপে থমকে গেছে। যারা কোনোদিন রাওয়ার ভিটায় আসেনি তারাও এসেছে দুইটা রহস্যময় লাশ দেখার জন্য। দুটো লাশের বর্ধিত জীব যেন মান্দার গাছের ফুলের মতো টকটকে লাল হয়ে আছে। রাওয়ার ভিটার গল্পগুলো এতদিন পুরনো ছিল। এই ঘটনার পর যেন পুরনো গল্প নতুন মোড়কে সবার মুখে মুখে ঘুরতে লাগলো। থানা, পুলিশ, আরো কত কেলেঙ্কারি হলো এরই মধ্যে। আবার সেসব বন্ধও হলো। শুধু এই গল্পের উৎসর্গ পাতায় খোদাই করে লিখে দেয়া হলো, বড়ইতলা গ্রামবাসীর জন্য এই ভিটা নিষিদ্ধ। কিন্তু সব নিষিদ্ধতা কি দূরে সরিয়ে রাখা যায়? কোনো কোনো নিষিদ্ধ নেশা মানুষের বিচিত্র মনকে বড় বেশি বশ করে ফেলে বোধহয়। আর তাই শুনছো, পুরো না একটু কি একটু বাইরে যাবো, প্যাডের মধ্যে কামড়াইতেছে। দূর ঘুমের মধ্যে গেলে বাতি জ্বালাও। কারেন্ট নাই, টর্চ জ্বালাও তোমার। টস কই রাখছো? তোমার সিধানে বালিশের লগেই তো আছে।
খাড়াও ম্যাচটা লইয়া লই আর কেন্ডা যে কই এই কইলা পেটে মোচড় দিছে, পেটে যদি সত্যি মোচড় দেয় তাইলে মানুষ এত কাম করতে পারে? আসো, হাইর কেন লাগবো না, আমি সিগারেট ধরাইতেছি। বন্ধা রইছো? লইছি আমি এখানে খাড়াইতেছি, তুমি যাও, দুয়ারে সিটকারি দিও না। কতবার কইছি ঘরের লগে পায়খানা বানাও, তা না কেরাম তো ঢাকা যাইতে হয় হাঁটতে মুটতে। কপাল কি কইতাছো বিড়বিড় কইরা? কিছু না। ও মা গো, এটা কি? ওই কই তুমি আইলা না হনো? কি কি হয়েছে কি? ওই দেখো গার্জেনি কালা মিসমিসে পা দেয়া যায়। শিগগির শিগগির ঘরে লো, এত রাইতে টাট্টি খানে খারাপ জিনিসই বাবা তাছে লগে লগে ঘুরে। সুপিয়া মরণের পর থেকেই তোমার মাথাটা গেছে, কথায় কথায় ডরাও। কই, আমি তো কিছু দেখতাছি না। এই যে দেখো 5 ব্যাটারির টস মারতাছি, কিছু আছে? চালতা গাছের মুটা ছায়া দেখছো? যাও, আমি আসি। তোমার তোমার মোবাইলে জোরে জোরে গান বাজাও তো। মোবাইল ঘরে আনি নাই, নিয়ে আসুম। না থাক, আমি আমি এখানে একলাই থাকবো নি। এই, এই কেডা? কেডা? কই তুমি? দুয়ার বাইরে দিয়ে কেডা ডাকতেছে? খুলতে পারতাছি না তো। বাইরে দিয়ে দুয়ার আর কেডা আছে কে? দুয়ার খুলো, দুয়ার খুলো। আশ্চর্য তো, আমি তো দুয়ার দেই নাই, কেডা দিল? ও তাড়াতাড়ি করে লো, খারাপ কিছু ঘুরতেছে। কেমন বাতাস আসছে দেখছো? আরে ব্যাককল, কিচ্ছু না, বাঁশঝাড়ের বাতাস এমনই মনে হয়, ধরনের কিছু নাই। ধরাইয়া তুমি মনে হয় ভিতর দিয়া সিটকারি মাইরা দুয়ার টানতাছিলা না? কথা দেও না। এরপরে রাতে ফিরাইতে পেচ্ছাপ পায়খানা পাইলে দরকার পড়লে ঘরতে আটটা বাঁধবো কইলাম। তুমকো বাড়িতে খারাপ হত্যা বদ জিনিস সব ঘোরাঘুরি করে, সবসময় আমার খুব ডর করে। সুফিয়ার মরা লাশটা দেওয়ানোর পরে আমার ডরটা জানি 1 চুকুর বাইরে গেছে। আগে আমি এত ডরাইতাম না কিন্তু। আর আমার কেন জানি ডরটা ভাঙ্গা গেছে। আসলে আপনা মানুষের মৃত্যুতে মনে হয় ভয় ডর থাকে না। না থাই না, তোমারে কইছে শরীরে জুড়ে মিছা কথা কইলেই হইলো। তোমার দূর কতদূর জানা আছে আমার। হইছে, ঘুমা মেলা, পেট পরিষ্কার হইছে না? আর কথা কইও না। মনসুরা, ওই মনসুরা, দুয়ার আবার বন্ধ রাখছো কেন? কি করো দুয়ার দিয়া ভেতরে? আমার এখন ডাইকো না, আমার শরীর ভালা না, জ্বর আইছে। জ্বর আইছে ভালো কথা, দুয়ার বন্ধ করছো কেন? তুমি একটু পরে বাড়িতে আসো, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না। এইটা কেমন কথা? তোমার শরীর যে এত খারাপ, আমারে মোবাইল করবা না? বিছানা থেকে উঠতেই পারতাছো না মাইনে কি? ডাকতে না করলাম না। হাই হাই, কি হইলো তোমার? দরজা খুলো না কে? আরে এত হাসতাছো কে? দরজা তো ভাঙতে হইব। বউ, ও বউ, কথা কও। কি কি অবস্থা তোমার? কি হয়েছে বউ? এত বড় জিব্বা বাইর করে রাখছো কে? আমি এখন কি করি? কি করি? ওরে তো মনে হয় বহুত কিছুতে ধরছে। জিবরা দেখা ডরাইছস? কইছিলাম না ঘরে আইস না। শাহজাহান গারুলেকে ফাঁসি দিয়ে মারার পর কোনো কবিরাজ বড়ইতলা গ্রামের নাম শুনলে উল্টো পথে হাঁটে। এদিকে হঠাৎ মনসুরার পরিবর্তন সবার চোখে পড়েছে। সুফিয়ার মতো ও দরজা বন্ধ করে রাখে, অদ্ভুত ভাবে হাসে, তারপর অনেকক্ষণ ধরে গোঙাতে থাকে। তখন মনে হয় কেউ যেন ওকে খুব কষ্ট দিচ্ছে। দরজা খুলে উদ্ধার করলে দেখা যায় অনেকখানি জিভ বের করে রেখেছে। চেষ্টা করেও জিভটাকে ভেতরে নিতে পারে না, কষ্ট হয় ওর। সিদ্দিকের ধারণা ওর বংশের উপর বা এই বাড়ির উপর বদজিনদের ভয়ঙ্কর রাগ আছে, তা না হলে সমস্ত ঘাটের মরা
কেনই বাড়িতেই ফিরছে। দিন দিন সংসারের প্রতি উদাসীন হচ্ছে মনসুরা। কি করবে সিদ্দিক? সারা জীবন ধরে কি শুধু ফকির কবিরাজের কাছেই ছুটবে? এই জগৎ সংসার সবকিছুতে কেমন বিতৃষ্ণা ধরে যাচ্ছে। ইদানিং আর কোনো কিছুতে ভয় ডর নেই সিদ্দিকের। সুফিয়ার রহস্যজনক মৃত্যু, দুইটা মৃতের বিভৎস শরীর খুব কাছ থেকে ছুঁয়ে দেখেছে ও। অথচ তারপরও সিদ্দিক এখন রাওয়ার ভিটায় একা একা যাওয়ার সাহস রাখে, কারণ ওর ধারণা জীবনের সাথে মৃত্যুর একটা ঘনিষ্ঠ রহস্যময় সম্পর্ক আছে। আর কিছু না। দেখতে দেখতে বর্ষার পানিতে রাওয়ার ভিটার চারদিক থই থই করছে, গাছগুলো সবুজ রং আরো চকচক করছে। আর নিয়তির পায়ে পড়া মিনতির কাছে সিদ্দিক বারবার অসহায় হয়ে কেবল ধরাই দিচ্ছে। এত কি রহস্য আছে জীবন আর মৃত্যুর মাঝখানে, এইটুকু সময়ের ঘড়িতে? মনসুরা, এই মনসুরা, একলা একলা কই যাও? বাইরে যাইবা? খাড়াও, আমি আইতাছি। হাই হাই, ওই দিক কই যাও? এই মনসুরা! আমার সুফিয়া ডাকতেছে, ওর কাছে যাই। ওই মান্দার কাছে নিচে একলা একলা রয়েছে, ডরাইব তো। কি কইতাছো এইসব তুমি? এই রাইতে রাওয়ার ভিড়াই যাইবা? মাথার ঠিক আছে? হুশে আহো, লও ঘরে লও। অনেক হইছে, সকালে যাইও। দুইজনে মিললা সুফিয়ার কব্বর জিয়ারত করে আসুন নে। ছাড়ো। খবর? কার খবর? সুফিয়া তো মান্দার গাছে নিচে বয়ে রয়েছে। ওই যে দেখা যাইতাছে। আচ্ছা আচ্ছা, বইয়া রইছে, থাও, আমরা সকালে যাবো। সকালে গেলে হইব না, ওর সামনে গাড়ুলির লাশটা পড়ে আছে তো। সুফিয়া আমার ডাকতেছে, দুজনে মিলে লাশটারে খবর দিব, নলে মানুষ ডরাইব না। ফাঁসের মরা এত বড় জিবরা বাইর কইরা এতদিন পইরা থাকলে এই গ্রামে তো ওর খারাপ আত্মা ঘুরতেই থাকবো। শুনো, কিছু হইব না, আমি নিজে হুজুরের লগে কথা কমুনে। হুজুর কিছু করতে পারবো না, আমার করতে হইব। মনসুরারে যদি একবার ওই গাছতলায় নিয়ে যায়, ও তো বাঁচবো না। না না, ওরে বাঁচাইতেই হইব। সুফিয়ার মতো ওর সাথে যেন কোনো অঘটন না ঘটে। হায় খোদা, আমারে শক্তি দাও, সাহস দাও। মান্দার গাছের বজ্জিন এবার মনসুরার শরীরে ভর করেছে, তাতে কোনো সন্দেহ নেই। সিদ্দিক কোনোভাবে মনসুরাকে সামলাতে পারছে না। এদিকে সুফিয়ার মৃত্যুর পর সিদ্দিকের 6 বোনই বাড়িতে এসেছিল। এসে যথারীতি সমস্ত দোষ দিল সিদ্দিক আর মনসুরাকে। মেজ বোন তো মুখের উপর বলেই ফেলল, সুফিয়ার অংশের জমির লোভে নাকি মনসুরাই সুফিয়াকে শাহজাহান গারুলিকে দিয়ে মেরে মান্দার গাছে ঝুলিয়ে রেখে দিয়েছে। তারপর সুফিয়ার উপর যে বজ্জিনের আসর ছিল, সেটার আগেও শাহজাহান গারুলিকে গাছে ঝুলিয়ে রেখেছে। কাজে ওপাশ থেকেও কোনো সাহায্য সিদ্দিক পাবে না। কিন্তু এভাবে বসে থাকাও তো যায় না। অনেক কষ্টে বহুদূর থেকে সিদ্দিক একটা তাবিজ শেষ পর্যন্ত জোগাড় করলো। তাতে মনসুরা বেশ খানিকটা শান্ত হয়েছে। গ্রামের 5 জন মুরব্বীর বুদ্ধিতে মনসুরাকে ছোট বোন মঞ্জিলার বাড়িতে দিয়ে এলো। দূরের পরিবেশের থেকে যদি সব ভুলে যাওয়া যায়। মনসুরা কোনোভাবে যেতে চাইছিল না। 1 সপ্তাহ না যেতেই মঞ্জিলার ফোন। কিরে শালিকা, কি খবর ক? দুলাভাই, আপনি অক্ষণ আমার বাইতে আহেন। বুবুর যেন কি হইছে, আমার পোলাপানে বুবুরে দেখা খুব ডরাইছে। কি কস? ওর তো পাগলামি করণের কথা না। কেমন করছিল কত? আমার বড় মাইয়া কইলো কাল রাইতে বলে হাসি ঘুম ভাঙ্গে দেখে বুবু এত বড় জিবরা বাইর করে বয়ে রইছে। ও ডরে খেতা দিয়া মুখ ডাইকা কোনো মতে রাত পার করছে, সিকুটায় নাই। কি কস? আবার এমন শুরু করছে? ওর তাবিজটা কি হবে নাই? সকালতে মাথা চরকির মতো ঘুরাইতাছে। পোলাপানের বাপে আমারে চাপ দিতাছে, বুঝেনি তো ওই বেড়ার সংসার করি। যদি বুবুর উল্টা সিধা কিছু হইয়া যায়, আমি তো জীবনের লাগে দোষের তলে পড়বো। আচ্ছা, আমি আইতাছি। ফুরকান রে ক মনসুরারে যেন চোখে চোখে রাখে। আসলে সুফিয়ার বিষয়টা তো জানোসি,
সুফিয়া মরণের পরে লাশটা দেখা তোর বুবুর মাথা পাগলা অবস্থা হইয়া গেছিল। খুব ডরাইছে তো, ডর কমানোর তাবিজ কিন্তু লইয়া দিছি। এত বড় খবরটা আমার আপনি কইয়া যাইবেন না দুলাভাই? আমার বুবুরে তো ভালো কবিরাজ দেখান লাগবো। আপনি আহেন, আমার এক দুঃসম্পর্কে নন্দাই আছে, তারে খবর দিতে কই আপনাকে জামাই রে। হ হ, খুব ভালো হয় তাইলে। তুই ব্যবস্থা কর। তোর বুবু এখন কি করতেছে? একটু আগে ঘরের দুয়ার দিছে। আমার লগে 2 দিন আগে মোবাইলে কথা কইছিল, কাইল আর আজকা কথা হয় নাই। আমি আইতাছি। খুদা হাফিজ তাইলে, আপনি তাড়াতাড়ি রওনা দেন দুলাভাই। বড়ইতলা থেকে মঞ্জিলাদের বাড়ি যেতে বাসে চড়লে 4.5 ঘন্টা লাগে। সিদ্দিক দ্রুত রওনা হলো, কিন্তু শেষ রক্ষা বোধহয় হলো না। মনসুরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মঞ্জিলার নন্দাই জানালো খুব খারাপ একটা বদজিন মনসুরাকে ধরেছে, ওদের বাড়ির বাথরুমের পাশের চালতা গাছ থেকে। ওকে সরানো খুব শক্ত কাজ। সুফিয়ার ব্যাপারেও সবটা শুনে উনি বললেন মনসুরাকে নিয়ে ভয় আছে, যে কোনো সময় ওর ক্ষতি করে দিতে পারে। তাছাড়া এখন অনেক দেরি হয়ে গেছে। সুফিয়ার সঙ্গে ওই বদজিন দীর্ঘদিন সিদ্দিকের বাড়িতে ঘুরে বেরিয়েছে। যদিও বদজিনের আদিঘাটি মান্দার গাছে, কিন্তু সুফিয়ার উপর ও নজর রাখত বাড়ির চালতা গাছ থেকে। সিদ্দিকের বাড়ি থেকে কোনো দিন ওই বদজিন সরবে না, বরং যে ওকে সরানোর চেষ্টা করবে তাকে গলায় দড়ি দিয়ে মেরে ঝুলিয়ে রাখবে। থানা পুলিশ করে কোনো লাভ হবে না সিদ্দিক জানে। তবুও মঞ্জিলার স্বামী ফোরকানের কথায় একটা মিসিং ডায়েরি করতে হলো। জীবনের প্রতি একরাশ হতাশা আর সব হারানোর তীব্র যন্ত্রণা বুকে চাপা দিয়ে সিদ্দিক বাড়ি ফিরল। কি আর করবি, মন শক্ত কর। আমার মনে হইতেছে ভাবি হারায় নাই, দেখবি ঠিক ফিরাইব। সুফিয়ারেও তো এমন করে হঠাৎ হঠাৎ লয়ে যেত, আবার ফেরত দিত না। অত চিন্তা করিস না, কয়দিনেই তোর শরীরটা ভাঙ্গে গেছে। শরীর নিয়ে কি কম, চিন্তারই তো কোনো লাইন পাই না। আমার জীবনটার 12 আনাই তো গেল চিন্তার সাথে। বাকি 4 আনি মনে কয় সুখে ভোগ করছি। কার যে এমন অভিশাপে জল্লা পড়ে গেলাম বুঝি না। আমি কই কি, তবে বাড়িটা বেচা দে, আর রাও আর গাছ গাছালি গুন কাইটটা একটা মাদ্রাসা করে দিয়ে। তোর তো টেকার অভাব নেই। দেহি কি করণ যায়। বাড়িটা ছাইড়া অন্য জায়গায় বাড়ি করব। এই বাড়িতে থাকলে আমিও বেশি দিন বাঁচব না, শোকে শোকে মইরা যাব। তয় রাওয়ার ভিড়ায় আমি হাত দিব না, দরকার পড়লে অন্য হানে মাদ্রাসা দিব। তোরা তো কইতে ভুলে গেছি গা, এইটা কইতে আইলাম। কয়দিন আগে একটা বুইরা তুরতুরা বেড়া আমার দোকানে আইছিল। বেশ সূত্রে মনে করছিলাম পাগল, চা খাইলো। এই বেড়া কথায় কথায় কি কইছে জানোস? কইছে রাওয়ার ভিটার মালিক বলে তোর বড় দাদা আসিল না, আসল মালিকের কাছ থেকে চালাকি কইরা জাল দলিল করে ওই বিড়া তোর বড় দাদা নিছে। এই বিড়ার দুঃখে মালিকের বউ গলায় দড়ি দিয়া ওই মান্দার গাছের ডালে আত্মহত্যা করছিল। ওরা হিন্দু আছিল, আবার ওই বউয়ের ঘাড়েও বলে জিন না ওগো মা কালীর আসর ছিল। এই লাশটা বলে আবার তোর বড় দাদা হাওয়া করে দিছিল রে। কি কস এইসব আজগুবি কথা? না না, এমন কোনো ঘটনা আমরা জানি না, বাপের জন্মে শুনি নাই। পাগল ছাগলের কথা তো। কিছু মনে করিস না, তুই আমার বন্ধু ঠিকই, তয় আমার তো চায়ের দোকান। চায়ের দোকানে নানান কিসিমের লোকজন আহে। আমার কেন জানি ওই বুইরার কথা বিশ্বাস হয়। তুই একটু খোঁজ খবর লাগা তো, এটা তো একটা ইশারা হইতে পারে তোর লেগা। ওই বুড়ার ঠিকানা রাখছোস? এইটাই তো ভুলটা হয়েছে। কতবার বুড়া ঠিকানা চাইলাম, বুড়া কইলো আমার কোনো ঠিকানা নাই। আমি গ্রামে গ্রামে ভিক্ষা করি, সামনের শুক্রবার এই গ্রামে আবার আসবো। তোর দোকানে আইতে কইছস তো? আমারে তখনই জানাইতি। কইছি, তুই আসিলি তোর শালির বাড়িতে, এমনি ঝামেলা। এরপর মোবাইলে এইসব কথা কইতেছে। আচ্ছা শোন, ওই বুড়া আনের লগে লগে আমারে খবর দিবি। আর শোন, এইসব কথা মাইন্ডসেরে কইস না দোস্ত। একদিনে আমার এই চিনছস, আবার আমারে পরাণের দোস্ত দাবি করস। বেটা আমার ব্যবসা ছোট হইতে পারে, মনটা কিন্তু ছোট না। আর সারাদিন চা বেশি দেখা ভাবিস না আমার বুদ্ধিও সাহার কাপের মতো। রাবার ভিটার মালিকানা নিয়ে যে গল্প হান্নান শোনালো, তারপর থেকে ভেতরে ভেতরে অস্থিরতা বোধ হচ্ছে। বারবার মনে হচ্ছে ওই ভিটার আসল মালিকের সঙ্গে সিদ্দিকের পূর্বপুরুষের কেউ ভয়ঙ্কর কোনো অন্যায় করেনি তো? তা না হলে এতটুকু জমির জন্য ভদ্রমহিলা গলায় দড়ি দেবে? ওই বুড়োকে একবার পেলেই সব রহস্য গল্পের খোঁজ পাবে সিদ্দিক। কিন্তু হায়,
এত সহজেই যদি হবে সিদ্দিকের চাওয়া পাওয়ার হিসাব, তবে তো হতোই। কত শুক্রবার শনিবার পার হলো, কিন্তু ওই বুড়োকে আর গ্রামে দেখা যায়নি। সিদ্দিকের কোনোদিন জানাও হয়নি রাওয়ার ভিটার আরেকটা চাপা পড়া রহস্য গল্প। তবে রহস্য গল্পের ফাঁদে যার আপাদমস্তক জড়িয়ে আছে, সে কি কোনোদিন মুক্তি পাবে এই রহস্যময়তা থেকে? ঘরে আবার বিলাই ঢুকলো নাকি? গ্যালাস ফালাইছে বোধহয়। মনসুরা, তুমি ঘরে ঢুকলা কেমনে? ঘর না তালা মারা আছিল? এতদিন কই আছিলা? কই গেছিলা? কত খুঁজছি তোমারে। তুমি ভালো আছো তো? তোমার শরীরটা ভালো? কোন সময় আইছো? তোমার মোবাইলটা তো মঞ্জিলার বাড়ি থুই আইছিলা, আমি লই আইছি। ইসিরে, একটু আগে বাড়িতে আসনের কাম আছিল। এত রাত পর্যন্ত কই আসিলা? আর কই, হান্নানের দোকানে। তোমার কথা শুনে মনে হইতাছে এতদিন যা ঘটছে সবই মনে হয় দুঃস্বপ্ন দেখছি বউ। তুমি সত্যই ফিরে আইছো। তুমি ছাড়া আমার আর কেডাই আছে কত? একলা একলা জীবনটা একেবারে তিতা হইয়া গেছিল। কি কইতাছো তুমি? আমি তো কোনো হানেই যাই নাই, বাইতেই তো আসিলাম। তোমার মাথার দোষ হইছে বোধহয়। আমি আমার সংসার সাইডে এক রাত বাপের বাড়ি থাকি নাই বউকালে, আর এখন কই যামু? আচ্ছা, তুমি বাড়িতে আসিলা, কি খাইবা তুমি? আমি তো গঞ্জের তারা হোটেল থেকে ভাত খাইয়া আইছি। আমার পেটে খিদা নাই, কিচ্ছু খামু না। সকালে খুদের চালের বউয়া আর হিদল ভর্তা বানামুনে। আচ্ছা, অহন তাইলে ঘুমাও, সকালে কথা ঘুমনে। ঘুমাইলে শরীর মন দুইটাই ভালো হইব। আমার সই মন সবই। সমস্ত স্বাভাবিকতার বিপরীতেই যে অস্বাভাবিকতা ওত পেতে বসে থাকে, সেটা চরম সত্যি। মনসুরার অতিমাত্রার স্বাভাবিকতা সিদ্দিকের জীবনকে এক ঝটকায় অস্বাভাবিকতার গায়ে দাগ কেটে দিল। এতদিন সিদ্দিক ভাবত মনসুরা ফিরবে, কিন্তু এবার টানা 19 দিন পর মনসুরা রহস্যময় ফেরা আরো যেন কুয়াশার পথে হারানোর বার্তা বয়ে আনলো। যে রাতে সে ফিরল বা যে তাকে ফিরিয়ে দিয়ে গেল, সে রাতেই আবার মনসুরাকে চিরতরে নিয়েও গেল। পরদিন সকালে গ্রামের অনেকেই দূর থেকে দেখেছে সিদ্দিকের বউ রাওয়ার ভিটার চারদিকে অনবরত ঘুরছে, অথচ সিদ্দিক কোনোদিন দেখেনি। সিদ্দিক, আয় আমার লগে, তোরে আইসে হাম। কি আবার কেউ মনসুরের রাওয়ার ভিটায় দেখছে? আরে না, এইবার আমি নিজ চোখে দেখছি। খোদার কসম, বিশ্বাস যা, ভাবিরে দেখছি দূর থেকে। ভুল দেখছস তোরা, ব্যাকই ভুল দেখছস। মনসুরা নাই, হারায়া গেছে, চিরদিনের জন্যই হারাইছে, বুঝতাছস না? এই দিন রাইতে আমিও ভুল দেখছি, দুঃস্বপ্ন দেখছি। নাইলে রক্ত মাংসে শরীরের মানুষটা এমন কইরা হাওয়ায় মিলাইয়া যায় কেমনে? ওইসব বদ জিন টিন কিচ্ছু না, মা কালীরও কিচ্ছু না। আমি বুঝছি রাওয়ার ভিটার অভিশাপ, শক্ত অভিশাপে আমি আমার বংশ পুইরা গেছি। কি কইতাছস পাগলের মতো? ভাবি আইব? কেউ আইব না, খালি আমি বইয়া বইয়া এইসব শুনু। আইব রে আইব, এত ডিমাইন্সের চোখে কি ভুল দেখবো নাকি? তাইলে আমার চোখ দুইখানের কি দোষ রে হান্নান? সময়ের বিবর্তনে রাওয়ার ভিটার গাছপালাগুলো ডালপালা ছড়িয়ে আরো বিস্তৃত হয়েছে। দূর থেকে ঘন সবুজ এক টুকরো পাহাড়ের মতো দেখায় রাওয়ার ভিটাকে। সেখানে রয়েছে এখন ঘন জঙ্গলের দাপট। সন্ধ্যার অনেক আগেই চুপ করে সন্ধ্যা নেমে আসে। নানান মানুষ এখন এ ভিটাকে নিয়ে নানান কথা বলে। কেউ বলে মনসুরা গভীর রাতে রাওয়ার ভিটায় চরকির মতো ঘোরে, কেউ বলে সুফিয়া অন্ধকারে মান্দার গাছে বসে মাটির সমান লাল জিভ বের করে রাখে, আবার কেউ বলে শাহজাহান গাড়ুলি ওই ভিটা থেকে হঠাৎ হঠাৎ আয়নার আলো ফেলে। কিন্তু এসবে সিদ্দিকের মন ভরে না। সিদ্দিক প্রায়ই যায় রাওয়ার ভিটায়, সুফিয়া, মনসুরা আর শাহজাহান গাড়ুলির আয়নার আলো দেখতে নয়, অন্য কিছু খুঁজতে। অপেক্ষা করে মান্দার গাছের নিচে বসে, যদি একবার দেখা যায় ওই মহিলার আত্মাটাকে, যে এই জমির জন্য গলায় দড়ি দিয়েছিল। সিদ্দিকের বিশ্বাস ওই আত্মা এখানেই আছে,
কোনো না কোনো দিন সে দেখা পাবে, আর দেখা পেলেই এই ভিটার দলিল সে নিজের আত্মার সামনে ফেলে যাবে। যদি আত্মা প্রেতাত্মা বলে কিছু সত্যি থাকে, তবে নিশ্চয়ই এই জমির দলিল পেয়ে অতৃপ্ত আত্মার অস্থির চলাফেরায় তৃপ্তি আসবে। তাড়াতাড়ি দোকানে ল, ওই পাগলা বুড়া আইছে। কি কস? ল ল জলদি। হ্যাঁ হ্যাঁ, গেল কই? এখানেই তো টুলের উপরে বসা গেছি। আরে তুই না কইলি বুড়া থুরথুরা, এত তাড়াতাড়ি যায় কেমনে? এইটাই তো বুঝতাছি না, এইটুক সময়ের মধ্যে মিলাই গেল। রাবার ভিটার আদি মালিককে খুঁজে না পাওয়া আর মনসুরার হারিয়ে যাওয়া, এই দুইটা ঘটনাই সিদ্দিকের কাছে গভীর রহস্যময় কোনো কালো ডায়েরির পাতা। যে ডায়েরিটা নিজের, কিন্তু পৃষ্ঠায় কি লেখা ছিল তা আজও জানতে পারেনি সিদ্দিক। আর তাই সময় ঘোরের ওলট পালটে কেবল সিদ্দিকের বয়স বাড়ছে, আর বাড়ছে রাওয়ার ভিটার মান্দার গাছটার অন্য সব গাছপালাগুলোরও। নিশ্চয় সেই সঙ্গে সুফিয়ার আত্মা, গারুলির আয়না, আর যা যা রহস্য বাক্স প্রকৃতির নিজস্ব, সে সবেরও। রহস্যের বারন্ত বয়স ধরার আর কতটুকু বা ক্ষমতা দেয়া হয়েছে মানুষকে? রহস্যের ভাঁজে কেবল রহস্যের সন্ধিই হয়, যে সন্ধিতে সিদ্দিক, আমি, তুমি, আমরা বা সে কেউই স্থায়ী হতে পারিনি, পারবও না।